বিশেষ করে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ক্লাসে আমি প্রায়ই বলতাম যে ঢাকা শহরের প্রশিক্ষণ বিমান, তারপরে ১৬ই ডিসেম্বরের মহড়া, এই ধরনের প্রচুর পরিমাণে বিমান ওড়ে। এত ঘনবসতি, এত বিল্ডিং, এত মানুষ, অথচ এর ভেতরে ঘুরে বেড়ায়। ১৬ই ডিসেম্বরটা একটু ভিন্ন, সেটা হলো যে মানুষকে দেখায়, কুচকাওয়াজ করে। প্রধানমন্ত্রী হয়তো বসে থাকবে আর কিছু যুদ্ধ বিমান উল্টা পাল্টা করে দেখায়। আরো এরকম অনেক ঘটনা ঘটে। গুলশানে যে বাসায়, সেই বাসায় আমি দেখতেছি যে একেবারে ছাদের উপর দিয়ে যেত। মানে এমন ভাবে বাড়িটা যে এরোপ্লেন যখনই একটা নির্দিষ্ট জায়গায় যেত, দেখতাম ওই বাসার উপর দিয়ে যেত এবং বিকট আওয়াজ হতো এবং কয়েক মিনিট পর পরই যেত। কিন্তু এই যে যুদ্ধ বিমানটা, এই যুদ্ধ বিমানের একটা বড় বিষয়টা হলো যে কোনো প্রকারে যদি ত্রুটি হয়, সেক্ষেত্রে সেটা আর ঠিক করা যায় না। আর সাধারণ বিমানগুলোকে কিন্তু অনেকটা মডিফাই করতে পারে পাইলটরা। তো এই যে বিমান, যে বিমান কোনোভাবেই পরিবর্তন করা যায় না একটা যান্ত্রিক ত্রুটি থাকলে, এরকম একটা ভয়াবহ বিমানে একজন মাত্র পাইলট তৌকীর, সে প্রশিক্ষণের একটা শেষ পর্যায়ে ছিল। অনেক উচ্ছ্বাস, অনেক মজা তাদের ফ্যামিলিতে যে এত বড় একটা বড় কাজ পাইলট তৌকির করতে যাচ্ছে। কিন্তু এর বিনিময়ে দেখেন কত কি ঘটে গেল। আবার এই যে পাইলট, সে পাইলটটা কি করলো? শেষের দিকে এমন হতে পারে যে যুদ্ধবিমান এটাকে আর সংশোধন করা যাবে না, যে কারণে সে ইজেক্ট করেছে। এমনকি কন্ট্রোল রুম থেকেও শোনা যাচ্ছে যে বলা হয়েছে যে কিছু করার নাই, সে যেন ইজেক্ট করে প্যারাসুট দিয়ে। সেক্ষেত্রে ইজেক্টও করেছে, হয়তো একটু বেশি দেরি হয়েছে। তারপরে আমরা দেখেছি যে একটা টিনের যে ছাদ, সেখানে পড়ে ভেতরে চলে গেছে এবং ঘরটা তালাবদ্ধ হওয়ার কারণে অনেক পরে তাকে উদ্ধার করা হয়। অস্বাভাবিক মৃত্যুই বলা যায় যে প্যারাসুট দিয়ে সে নেমেছে, সে টিনের উপরে পড়েছে, সেখানে থেকে মানে মারা যাওয়ার চান্স একটু কম ছিল। হতে পারে যে প্যারাসুটটা ভালো কাজ করেনি, শেষের দিকে থতমত এটা সেটার কারণে টপ করে অনেক উঁচু থেকেই হয়তো টিনের উপর পড়েছে, যে কারণে টিন ভেঙে ভিতরে চলে গেছে। হতে পারে। কিন্তু সবথেকে বড় যে বিষয়টা সেটা হলো যে আমি একটা সাধারণ মানুষ, ইউনিভার্সিটিতে পড়ানোর সময় এতবার বলেছি ছেলে-মেয়েদের কথা প্রসঙ্গে ক্লাসরুমে যে এই ঢাকা শহরে কেন এইসব বিমান উড়বে? তো বাইরে উঠতে হবে। কারণ কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে প্রচুর ক্ষয়ক্ষতি হবে। যে পাকিস্তানে যে দুর্ঘটনা, এখানেও দেখলেন যে জনবসতি এলাকায় বিমান দুর্ঘটনা ঘটেছে। এটা হতে পারে এয়ারপোর্ট থেকে নির্দিষ্ট দেশে যেতে গেলে হয়তো ঢাকা শহরের ভেতর দিয়ে যেতে হয়। কিছু করার থাকে না। দূরেও হয়তো এয়ারপোর্ট নিলে অনেক ধরনের অসুবিধা আছে। কিন্তু এই যে প্রশিক্ষণ বিমান বা মহড়ার জন্য বিভিন্ন কারণে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু কাম্য না যে এগুলো ঢাকা শহরের ভেতরে উঠতে দেওয়া। এটা আমি বহুবার বলেছি। কিন্তু এত বড়, বড় প্রশিক্ষণ, এত বড়, বড় ব্যক্তিত্ব, এত বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এই বিমান বাহিনীতে আছে। তারা মহাজ্ঞানী। কিন্তু এই জ্ঞানটার মধ্যে কোনো দর্শন জ্ঞান নাই। আমরা একটা বিষয় নিয়ে যদি গবেষণা করি, তাহলে ওই বিষয়টার মধ্যে আমাদের মাথাটা সীমাবদ্ধ থাকে। কিন্তু বাহ্যিক অনেক বিষয় থাকে যেগুলো তারা বুঝতে পারে না। একজন ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে শিক্ষক হয়ে গেছেন। সে হয়তো তেমন কোথাও যায় না। কোনো মানুষের সাথে মেশে না। তারা একটা বদ্ধ চিন্তার অনেকেই আছে। ফলে আনুষঙ্গিক যে বিষয়গুলো, যে ছাত্রকে কি একটা বলবো, সে হয়তো সুইসাইড করবে। ঠিক একই রকম কিন্তু এই যে এরোপ্লেনে যে ঘটনাটা ঘটে, এটারও কিন্তু সুইসাইডাল ব্যাপার আছে। যে আত্মঘাতী ব্যাপার আছে যে এই বিমানটা যদি দুর্ঘটনার কবলিত হয় তাহলে কোথায় ল্যান্ড হবে? আর যুদ্ধ বিমানে পরিবর্তন করা যায় না। আর এটা চায়নার একটা বিমান। এই বিমান এর আগে ২ বার কিন্তু প্রশিক্ষণ অবস্থায় কিন্তু আ ভূপাতিত হয়। একটা কক্সবাজারে, যে বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরে, সেখানে
মারা যান বিশেষ ব্যক্তি আর্মির যে প্রশিক্ষণে ছিলেন। আরেকটা আরেক জায়গায় মারা যান। তার মানে হলো যে এই যে এই ঘটনাটা কিন্তু ৩য় বারের ঘটনা। কিন্তু আমরা সাবধান হইনি। কেন সাবধান হইনি? কারণ হলো যে আমরা সাকসেসফুল হলেই সেটা নিয়ে আর কোনো কথা বলি না। ভুল ত্রুটি নিয়ে কোথায় কি বিপদ হতে পারত, কি হতে পারত এগুলো নিয়ে ভাবি না। আমরা শুধু একদিকে দৃষ্টি দিয়ে থাকি। একদিকে দৃষ্টি সেই দেয় যার দর্শন জ্ঞান থাকে না। মানে প্রশিক্ষণের জন্য ধরেন ক্যাডেট কলেজ থেকে পাশ করেছে, সেকেন্ড লেফটেন্যান্ট হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, পড়াশোনা করেছে, ট্রেনিং করেছে, দেশ-বিদেশ করেছে, অনেক কিছু করেছে। কিন্তু দর্শন জ্ঞানটা কিন্তু ভিন্ন। দর্শন জ্ঞানের অভাবে কিন্তু এই ভুলগুলো হয়ে থাকে। অনেক জটিল ব্যাপার থাকে। যে কারণে দেখবেন যে বুয়েটের প্রফেসর কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় না, প্রেসিডেন্ট হয় না। সাধারণ সাবজেক্টে যেসব সাবজেক্টগুলোকে আমরা গুরুত্ব দিই না, পলিটিক্যাল সায়েন্স থেকে শুরু করে অনেক সাবজেক্ট আছে। সাধারণ মানুষদের মধ্যে খুব একটা আগ্রহ কাজ করে না। সেই সব সাবজেক্টে পড়াশোনা করা মানুষদেরই কিন্তু প্রধানমন্ত্রী এরকম পদে তারা যান। কারণ হলো যে তাদের মধ্যে দর্শন জ্ঞান তৈরি একটা দেশ পরিচালনার জন্য মহাজ্ঞানী হওয়ার দরকার নাই। তার একটা পরিমাণ দর্শন জ্ঞান থাকতে হবে। সবসময় আমি দর্শন জ্ঞানের পক্ষে কথা বলি। এই দর্শন জ্ঞান দিয়ে আমি সেই ২০০৪ থেকে ২০১৩ পর্যন্ত নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের এই যে সময়টা, সে সময়ে আমি প্রচুর বলেছি। ছেলেমেয়েদের হয়তো ভুলে গেছে। এই ভিডিওটা আমাদের নর্দার্নের কোনো ছেলেমেয়ে দেখলে তাদের ক্লাসে হয়তো আমি বলেছি, কিন্তু তারা মনে রাখতে পারবে না। এটাই স্বাভাবিক। আমরা কোনো কিছুই দুর্ঘটনার আগে ভাবি না। সবসময় পরে ভাবি। আমরা শুধু টেনশন ফ্রি থাকতে চাই। আমাদের যে অনেক কাজ থাকে মাথার উপরে, সেই কাজগুলোকে আমরা যেহেতু প্রায়োরিটি দিই, তখন আমরা টায়ার্ড থাকি। তখন আমরা কোনো কিছু শিখতে চাই না, জানতে চাই না, বুঝতে চাই না। আমি ডাক্তার, এটা করলাম, ওটা করলাম, টাকা পেলাম, হয়ে গেল। শিক্ষক, আমি এটা ওটা ঘুরলাম, বেড়ালাম, বউকে এটা কিনে দিলাম, ওটা কিনে দিলাম। কারণ আমার তো বিশ্ববিদ্যালয়ে চাকরি আছে, সেখানে আমি মাসে, মাসে বেতন পাচ্ছি। ছাত্ররা শিখছে কি শিখছে, এগুলো আমরা ভাবি না। তো মানে আমি বলতে চাচ্ছি যে এইরকম ঘটনা সবগুলোই ঘটে আসলে দর্শন জ্ঞানের অভাবের কারণে। এখন এই পাইলট তৌকিরের দর্শন জ্ঞান থাকবে না, এটাই স্বাভাবিক। সে অল্প বয়সে অনেক পরিশ্রম করে, অনেক পড়াশোনা করে সে এতদূর এসছিল। কিন্তু তার মধ্যে তো দর্শন জ্ঞান ছিল না। যারা এই বিমানটাকে সুন্দরভাবে পরিচালনা করবে, যারা নাট বল্টু দেখবে, বিমানটা ঠিক আছে নাকি, এটা একটা মানে দৃষ্টির ভেতরে যেগুলো দেখা যায় সেগুলো নিয়ে আমরা ভাবি। কিন্তু দৃষ্টির বাইরে অনেক ব্যাপার আছে। যেটা দেখা যায় না। সেই জিনিসগুলোতে পারদর্শী হতে হয় যেটা দর্শন করতে পারে।